লেজার দেখছিলাম, এটার স্লাইডটা আপলোড করে দেওয়া হয়েছে তোমাদের ইয়াতে, ওয়েবসাইটে পাবা স্লাইডটাকে। আসলে আমরা যদি লেজারটাকে দেখি, এই লেজারটাকে আসলে তিনটা পার্টে আমরা ভাগ করতেছি। আমরা আজকে যেটা দেখতেছি এটা পার্ট এ তে বা পার্ট ওয়ান, আরো দুটা পার্ট আছে, তো সব মিলাই আমরা এইটা টোটাল লেজার টপিকে দেখবো আমরা। ঠিক আছে, আজকে আপ করা হয়েছে পার্ট ওয়ান, এরও কিছু কারেকশন হতে পারে। তো আপাতত যেটা দেওয়া হয়েছে সেটা তোমাদের মধ্যে কাছে কাজ হয়ে যাবে। সো এটার আমরা যেটা দেখতেছিলাম, আহ, আমরা আউটকামস গুলা দেখছিলাম যে লাস্ট ক্লাসে লেজার অপারেশন কিভাবে করা হচ্ছে, টু লেজার সিস্টেম। এটা পড়ার সিস্টেমটা হচ্ছে তোমার যেভাবে লেকচার নোট দেওয়া আছে সেইভাবে দেখা। যেমন ধরো টু লেজার সিস্টেমস এর আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে E1 E2 যদি হয় তাহলে লেজারের ক্ষেত্রে কিভাবে কাজ করে। যেমন এটা একটা টু লেভেল লেজার সিস্টেম, যেখানে যদি E1 এবং E2 থাকে এবং তার মধ্যে যদি ব্যান্ড গ্যাপ থাকে E2 থেকে E1, তাহলে সেখানে একটা ফোটন জেনারেট হচ্ছে Hµ। এখানে আসলে তিনটা জিনিস হয়ে থাকে, একটা অ্যাবজর্বেন্স হয়ে থাকে, একটা সিমুলেটেড ইমিশন, আর একটা হলো স্পন্টেনিয়াস ইমিশন। লাস্ট ক্লাস এগুলো বলা হয়েছে। এখন এটা একটা টু লেভেল লেজার সিস্টেমের পুরো সিস্টেমটা দেখানো হয়েছে এখানে। যেমন ধরো এটা হলো প্রথমে টু লেভেল লেজার সিস্টেমের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। তার পরবর্তীতে ট্রানজিশন প্রসেসটা কিরকম হচ্ছে, যেমন একটা হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে, যেটা একটা অ্যাটম ইন এ লোয়ার লেভেল অ্যাবজর্বস এ ফোটন এন্ড জাম্পস টু দ্য আপার লেভেল। তারপর দুই ধরনের ইমিশন হচ্ছে, একটা হলো স্পন্টেনিয়াস ইমিশন, যেটাকে আমরা বলতেছি A21, যেহেতু 2 থেকে 1 হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশন। আর একটা সিমুলেটেড ইমিশন যেটা হচ্ছে B21। ঠিক আছে, একটা A21, একটা B21। B21 এবং A21 হচ্ছে এই দুটো সিমুলেশন। এখন রেট ইকুয়েশন যদি বলি আমরা N2 এর সাপেক্ষে, N2 এর সাপেক্ষে যদি রেট ইকুয়েশন বলি, তাহলে আমরা বলতে পারি ডিডিটি অফ N2 মানে চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন ইন N2 লেভেল, যেটা হচ্ছে কি পরিমাণ N2 লেভেলে ইলেকট্রন ঢুকতেছে আর কি পরিমাণ ইলেকট্রন N2 লেভেল থেকে বের হয়ে যাচ্ছে। ইলেকট্রন ঢুকতেছে অ্যাবজর্বেন্স থেকে, তার মানে আমরা বলতে পারি B12 রো মিউ N1। এটা কোথা থেকে আসতেছে? B12 ইজ এ কনস্ট্যান্ট টার্ম, যেটা হচ্ছে তোমার আইনস্টাইন কনস্ট্যান্ট বলা হয়ে থাকে। রো ফাংশন অফ মিউ মানে বোঝা যাচ্ছে এটা হলো গিয়ে একটা ফোটনের স্পেকট্রাল ডেন্সিটি। ফোটন যদি হয়ে থাকে, ফোটনের যে ডেন্সিটি স্পেকট্রাল, এর মানে কি ফ্রিকোয়েন্সির সাপেক্ষে ডেন্সিটি, এবং এটার কনসেন্ট্রেশনের উপর আসলে এন এর কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট, এই জন্য এটাকে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বলা যেতে পারে এই যে B12 কে। আর N1 হলো কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন ইন লেভেল 1। তাহলে এইটুকু সে অ্যাবজর্বেন্স করার মাধ্যমে সেখানে আসবে, গেইন বাই অ্যাবজর্বেন্স। আর রিফ্লেক্টেন্স কি? অ্যাবজর্বেন্স এর পর এটা ইমিশন কি কি করতেছে? ইমিশন করতেছে দুইটা, একটা হচ্ছে তোমার স্পন্টেনিয়াস ইমিশন আর স্টিমুলেটেড ইমিশন। এই দুটা যোগ করার মাধ্যমে আমরা টোটাল আপার লেভেল N2 এর ক্ষেত্রে আমরা এটা কি রেট ইকুয়েশন লিখতে পারি। একই রকম ভাবে N1 এর ক্ষেত্রে ঢুকতেছে কি কি, একটা হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশন আর স্টিমুলেটেড ইমিশন। তো দুটো যদি ঢুকে তাহলে এই দুটো হলো পজিটিভ, যেটা যে ইনকামিং হচ্ছে সেটা সবসময় পজিটিভ, আর যেটা আউটগোয়িং হচ্ছে সেটা নেগেটিভ। তাই N2 এর সাপেক্ষে যদি রেট ইকুয়েশন লিখি তাহলে আমরা এইভাবে N2 এর সাপেক্ষে রেট ইকুয়েশন লিখতে পারি। ঠিক আছে, এটা জানা দরকার, কারণ আমরা এখন এই রেট ইকুয়েশনের উপরই কাজ করবো। পরবর্তীতে এই জিনিসগুলো বের করা হয়েছে, বের করার মাধ্যমে আমরা প্রুফ করে আসছি যে এই জিনিসটা কিভাবে কাজ করে। এটার এক্সপ্লেনেশন আমরা এখানে পরবর্তী স্লাইড গুলোতে আছে। যেমন ধরো প্রথমে টু লেভেল লেজার কাকে বলতেছি, এটার কিভাবে ট্রানজিশন হচ্ছে, এবং এটা রেট 1 এবং রেট 2 এর যে রেট ইকুয়েশন, সেই রেট ইকুয়েশন কিভাবে লেখা হয়েছে এখানে। থার্মাল ইকুইলিব্রিয়াম পজিশনে কি থাকবে, রেট অফ চেঞ্জ অফ N2 মানে কি গেইন এবং ইমিশন, যেটা চেঞ্জ অফ গেইন উড বি জিরো। তাহলে থার্মাল ইকুইলিব্রিয়ামে তাহলে জিরো যদি হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি কি প্রুফ করি? আমরা এখান থেকে প্রুফ করি হলো যে তোমার আইনস্টাইন কোফিসিয়েন্ট গুলো কি কি, A21 A12 এবং B21 এর যে ভ্যালু গুলো সেগুলো দেখাচ্ছে। একটা হচ্ছে A21 আর একটা হচ্ছে B21, যে দুটো হলো স্পন্টেনিয়াস এবং সিমুলেটেড ইমিশন। আর একটা হচ্ছে B12 এবং B21, যে দুটো সমান। উপরে বলা আছে B21 এবং N2 সমান, কখন সমান? যদি সেটা নন ডিজেনারেটেড হয়। ওকে, এটা হলো ফাইনাল ইকুয়েশন যেটা আসতেছে। এটারই কনসিডারেশনে আরো একটু, এটা এখানে যেটা আছে এটারই এলাবোরেশন হলো কি এখান থেকে, স্লাইড 13 থেকে, যে এটা আরো কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে ওয়াটার ট্যাঙ্কের সাথে যদি তুমি এটাকে অ্যানালজি টানো, অ্যানালজি টানার মাধ্যমে ওই প্রথমটাই উপরেরটাই আরো ইলাবোরেটলি এখানে ব্যাখ্যা করা হয়েছে, এবং ফাইনালি এই ইকুয়েশনই আসছে এখানে। ঠিক আছে, ওই যে আমি বললাম কেন এটা ইকুয়াল টু জিরো, এটার ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, যে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কিভাবে আসতেছে, যে এইটা ইকুয়েশন দুটা যোগফল কিভাবে আনতে পারি আমরা, এটারই ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে, একই জিনিস কিন্তু। ঠিক আছে, আচ্ছা, স্টেপ ফোরটা খুব জরুরি। স্টেপ ফোরটা হচ্ছে তোমার এখানে ধর লেজার, একটা লেজার হতে হলে অবশ্যই পপুলেশন ইনভার্সন দরকার। কেন বলো তো? ধরো একটা লেজার যদি আমরা চিন্তা করি, লেজার মানে কি? লেজার মানে লাগে অ্যাম্প্লিফিকেশন। তো এইখানে যদি ইলেকট্রন সংখ্যা কম
থাকে তাহলে কি এখান থেকে এখানে সে স্পন্টেনিয়াস ইমিশন সিমুলেটেড ইমিশন করবে। কারণ এখান থেকে ইজিলি স্পন্টেনিয়াস ইমিশন হতে পারবে, কিন্তু ইমিশন হওয়ার পর যে ফোটনটা হবে সেই ফোটনটা তো আরেকটা ইলেকট্রনকে আঘাত করতে হবে, তাহলে সেখান থেকে দুইটা ফোটন জেনারেট হবে। তার মানে ডেফিনেটলি এখানে যে কনসেন্ট্রেশন N2, এটার ভ্যালুটা N1 এর ভ্যালু থেকে বড় হতে হবে। এটার ভ্যালু যদি এটার ভ্যালু থেকে বড় না হয় তাহলে কখনোই এটা অ্যাম্প্লিফিকেশন হবে না। এই জন্য পপুলেশন ইনভার্সন করার জন্য শর্তটা হচ্ছে N2 গ্রেটার দেন N1। এই শর্তটাকে যদি প্রযোজ্য রেখে আমরা এইভাবে যদি টু লেভেলের জন্য রেট ইকুয়েশন সলভ করি, দেখা যাচ্ছে যে সেটা আসে হলো N1 গ্রেটার দেন N2। তার মানে একটা লেজার করতে গেলে কখনোই টু লেভেল দিয়ে লেজার করা সম্ভব হবে না। টু লেভেল দিয়ে লেজার করা যদি আমরা নিউমেরিক্যাল চিন্তা করি, ধরো এখানে 10টা ইলেকট্রন আছে, এখানে ধরো 4টা ইলেকট্রন আছে, তাহলে সেটা লেজার হবে। এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, 5 হবে, এখানে হয়ে যাবে 9, তাহলে সে লেজার হিসেবে কাজ করবে। কিন্তু ধরো এখানেও 5, এখানেও 5, তাহলে কখনো লেজার হবে? লেজার তখনই হবে যখন এটার সংখ্যা থেকে বড় হবে। টু লেভেল লেজার কখনোই সম্ভব না, কারণ এটা যে ক্যালকুলেশন করে আমরা যে ভ্যালুটা পাচ্ছি, এটাকে যদি ক্যালকুলেশন করি সবসময় আসবে তোমার N1 গ্রেটার দ্যান N2। তার ফলে দিস ইনইকুয়ালিটি ইজ অলওয়েজ ট্রু ফর এনি পাম্পিং ইনস্ট্যান্টলি। পাম্পিং কাকে বলে? পাম্পিং হচ্ছে তোমার, এখানে যে আমি বললাম এটার ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি, এটা আসলে কিভাবে করে? এটা আসলে এটা ব্যাটারি কানেক্ট করে দিই আমি। ব্যাটারি কানেক্ট করে দিলে কি হবে কি, এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে যাবে না? ব্যাটারি কানেক্টেড করা যদি ব্যাটারি না করে আমরা অপটিক্যাল পাম্পিং মানে লেজার যদি যোগ করে থাকি, মানে এখানে পাম্প করে থাকি, তাহলে এই জায়গাটায় তোমার ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে। ঠিক আছে? তো অপটিক্যাল পাম্পিং এর জন্য আমরা তাহলে বলতে পারি, এখান থেকে কনক্লুশন যেটা বলতে পারি, টু লেভেল লেজারে কখনোই পপুলেশন ইনভার্সন পসিবল না, যেটা আমরা ইকুয়েশন থেকে প্রুফ করে আসছি। কারণ টু লেভেল লেজারে আমরা এই জিনিসটা পাই, এই জিনিসটা পাই, কিন্তু এই জিনিসটা থেকে কখনোই প্রুফ করা যেতে পারে না এটা। তো এখানে পরীক্ষায় দুই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। একটা হচ্ছে পারে যে লেজার কাকে বলে, আইনস্টাইনস কোফিশিয়েন্ট গুলো বলো, যে ব্যাখ্যা করো আইনস্টাইন কোফিশিয়েন্ট গুলো, আর এক্সপ্লেনেশন বা ডিরাইভ করো আইনস্টাইন কোফিশিয়েন্টের ভ্যালু। দুই নাম্বার হচ্ছে এইটা, যেটাকে বলতেছি যে প্রুফ করো যে এনি ফাইনাইট পাম্পিং ইন্টেন্সিটি লেজার অফ টু লেভেল উইল নট ওয়ার্ক, বা টু লেভেল লেজার কখনোই, টু লেভেল সিস্টেম কখনোই লেজার হিসেবে কাজ করতে পারবে না। এটা প্রুফটা করতে গেলে আমাদের এখান থেকে শুরু করতে হবে। যেমন ধরো স্টেপ আমরা শুরু করতে পারি এই যে এই জায়গাটা থেকে, এই যে অ্যাড সিরিজ আগে যে তুমি আছে রেট ইকুয়েশনটা লিখে আসবা, লেখার পর এখান থেকে রেট ইকুয়েশন প্রুফ করে এটা লিখতে পারো যে টু লেভেল স্টেশন। এবং আরো ভালো হয় এই ছবিটা ব্যাখ্যা করা। লেভেল দেখো এই যে দুটো লেভেলের আছে, লেভেলের রেট ইকুয়েশন গুলো এখানে লেখা হয়েছে। 3 নাম্বার লেভেলে বলতেছে দেখো, পাম্পিং এর স্ট্রেংথ যদি আমি বাড়াই, তাহলে দেখা যাবে N2/N1 এর ভ্যালুটা একটা পর্যায়ে এসে 1 এর কাছাকাছি আসে। যতই তুমি পাম্পিং স্টেশনের ভ্যালুটা বাড়াও, N1/N2 এর ভ্যালু যদি 1 না হয়, N1/N2 যদি 1 হয় অনলি দেন তখনই তো তুমি লেজার হিসেবে কাজ করবে। কারণ লেজার হিসেবে কাজ করতে গেলে অবশ্যই কি N2 এর ভ্যালু N1 এর থেকে বড় হতে হবে। তার মানে N2/N1 হ্যাজ টু বি গ্রেটার দেন 1। কিন্তু দেখা যাচ্ছে মানে যে এইটার ভ্যালু তুমি যতই বাড়াও, 10⁶ পর্যন্ত নিয়ে যাও, কখনোই সে 1 হয় না। আর 1 না হলে সে কখনোই লেজার হিসেবে কাজ করবে না। তো পাম্পিং এর স্ট্রেংথ তুমি যতই বাড়াও না কেন, তোমার এটা কখনোই লেজার হিসেবে কাজ করতে পারবে না। এটাই বলা হয়েছে পপুলেশন ইনভার্সন ইজ নেভার অ্যাচিভ টু টু লেভেল সিস্টেম। কেন অ্যাচিভ না? এই দেখো অ্যাবজর্পশনের পরিমাণ এখানে যেটা আছে, স্পন্টেনিয়াস ইমিশনের পরিমাণ অনেক বেশি। পাম্পিং ইনক্রিজেস অ্যাবজর্পশন এন্ড স্টিমুলেশন বাই দ্য সেম ফ্যাক্টর, as N2 increases stimulated emission increases counteracts absorption, যার কারণে স্টেডি স্টেট অবস্থায় অলওয়েজ কি থাকবে, আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড রেট ব্যালেন্সেস এন্ড ম্যাক্সিমাম হতে পারে N1 এর গ্রেটার দেন, এই দুটো সমান হতে পারে, কিন্তু কখনোই এইটা এটা থেকে বড় হতে পারবে না। আর ম্যাথমেটিক্যালি আমরা এখানে প্রুফ করে পারি যে এটা কখনোই পসিবল না। তাহলে এই স্লাইডে যা আছে এইটাই মোটামুটি ভাবে পরীক্ষায় আসে, যে প্রুফ করো যে রেট ইকুয়েশন থেকে যে পপুলেশন ইনভার্সন ক্যানট বি অ্যাচিভ ইন আ টু লেভেল লেজার সিস্টেম। এটারই ব্যাখ্যা এবং এটারই অঙ্কগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে? এখান থেকে এই দুইটা কোয়েশ্চেন আসতে পারে, একটা হলো টু লেভেল সিস্টেমের ক্ষেত্রে রেট ইকুয়েশন লেখো এবং আইনস্টাইন কোফিশিয়েন্ট গুলো ডিরাইভ করো। আর একটা হচ্ছে কেন টু লেভেল সিস্টেম থেকে পপুলেশন ইনভার্সন অ্যাচিভ করা যায় না। আজকে আমরা নতুন যে জিনিসটা স্যার দেখবো সেকেন্ড সেটা কি? কোয়েশ্চেনটা একটু বলবেন, সেকেন্ড কোয়েশ্চেনটা হ্যাঁ, একটু আবার সেকেন্ড বলবেন? কোয়েশ্চেনটা হচ্ছে, প্রথম কোয়েশ্চেনটা বোঝা গেছে? জি স্যার, ওই যে আইনস্টাইন কোএফিসিয়েন্ট গুলা বের করার জন্য হ্যাঁ, লেজারের। সেকেন্ড কোয়েশ্চেনটা এখানে দেওয়া আছে যে প্রুভ দ্যাট ওয়াই পপুলেশন ইনভার্সন ক্যানট বি অ্যাচিভ বাই আ টু লেভেল লেজার সিস্টেম। তো এটার প্রুফটা তুমি এখানে যেভাবে আছে সেভাবে দিতে পারো, অথবা তুমি যেটা এভাবে তার পরীক্ষার হলে লেখা যাবে না, পরীক্ষার স্টেপ বাই স্টেপ লিখতে হবে।
ঠিক আছে। আর এটা মানে পুরোটা জিসটা করা হয়েছে যে কি কিভাবে কি করা যেতে পারে। আর যদি তুমি চাও তাহলে এখান থেকেও লিখতে পারো যে স্টেপ 2 এখান থেকে শুরু করলাম। এর আগে স্টেপ 1 তো এটা বলছে স্টেডি স্টেট রেট ইকুয়েশন, এই রেট ইকুয়েশন কিভাবে আসলো সেটা তোমার এখানে আগে দেওয়া আছে, যে এখানে বলে দেওয়া আছে স্টেপের ভ্যালুগুলো, যেমন স্টেপ 3 থেকে এখানে আসছে, তো আমরা চাইলে স্টেপ 2 থেকে শুরু করে বলতে পারি। ঠিক আছে। আজকে আমরা দেখবো লেভেল 3। যেহেতু লেভেল 2 তে সম্ভব হচ্ছে না, তাহলে ডেফিনেটলি আমাদের লেভেল 3 বাড়াতে হবে। লেভেল 3 মানে কি? এখন তিনটা লেভেল, উপরে একটা লেভেল, মাঝখানে একটা লেভেল, লাস্টে একটা লেভেল। তাহলে এখানে কি কি জিনিস হতে পারে? লাস্টের লেভেলটাকে বলছে গ্রাউন্ড স্টেট, আর উপরের লেভেলটাকে বলছে আমরা পাম্পিং স্টেট। এটার পপুলেশন বলতেছে আমরা N1, এটার পপুলেশন বলছে N3। আর মাঝখানে একটা স্টেট দিচ্ছি যেটাকে আমরা বলতেছি মেটা লেভেল স্টেট বা মেটা স্টেবল স্টেট, যেটা যেটা লং লাইফ টাইম অনেক লং। মানে হচ্ছে ইলেকট্রন যখন এখান থেকে জাম্প করে এখানে যায়, এখান থেকে যখন ডিকে, আগে কি ছিল, ইলেকট্রন এখানে যেত, এখান থেকে ডাইরেক্ট নিচে নামতো, সে ডাইরেক্ট না নিচে এখন মাঝখানে একটা স্টেটে থামবে, থামার পর তারপর এখান থেকে সে নিচে নামবে। এই মাঝখানে স্টেটে যে নামতেছে সেটা হলো নন রেডিয়েটিভ ডিকে। এই স্টেটে যখন নামবে তখন সে কোনো ফোটন জেনারেট করবে না, তো এই স্টেটে যখন নামবে তখন সে ফোটন জেনারেট করবে, এই জন্য এটাকে বলছে নন রেডিয়েটিভ। আর মাঝখানে স্টেটটার পপুলেশন হচ্ছে N2, আর লাস্ট স্টেটটা যেটা আছে সেটাকে পপুলেশন N1, আর উপরের স্টেটটা হলো N3। আর এখানে যে ডিকেটা হচ্ছে সেটা দুই ধরনের ইমিশন হচ্ছে, স্পন্টেনিয়াস ইমিশন আর সিমুলেটেড ইমিশন। তাহলে এই ছবিটা যদি আমরা, এখানে যে কি কি জিনিস আছে, একটা হচ্ছে তোমার কি লেভেল 1, লেভেল 3, লেভেল 2। লেজিং হচ্ছে লেভেল 2 থেকে লেভেল 1, লেভেল 2 থেকে লেভেল 1 এ লেজিং হচ্ছে। আর পাম্প হচ্ছে তোমার লেভেল 1 থেকে লেভেল 3। পাম্পিং হচ্ছে, অবশ্যই পাম্পিং হচ্ছে লেভেল 1 থেকে লেভেল 3। তার মানে কি, মানে ইলেকট্রন এখান থেকে এদিকে অ্যাবজর্বেন্স হয়ে যোগ হচ্ছে। আর টোটাল কনসেন্ট্রেশনটা কি N1 প্লাস N2 প্লাস N3। বুঝা গেছে? এবার তাহলে আমরা এটা রেট ইকুয়েশন গুলো লেখার ট্রাই করবো। প্রথমে কি এটার সাপেক্ষে লেখা ট্রাই করবো। তো অ্যাজাম্পশন গুলো কিরকম? ডব্লিউপি রিপ্রেজেন্ট করতেছে পাম্পিং রেট ফ্রম লেভেল 1 টু লেভেল 3। লেভেল 1 থেকে লেভেল 3 থেকে আমরা পাম্পিং রেট হিসেবে ডব্লিউপি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। টাউ 3 টু রিপ্রেজেন্ট করতেছে লাইফ টাইম ফ্রম 3 থেকে 2। ইলেকট্রন 3 থেকে 2 এ যদি আসে সেটাকে আমরা বলছি 3-2। ইলেকট্রন যদি 2 থেকে 1 এ যায় তাহলে সেটা হচ্ছে 2-1। আর A21 এর সাথে টাউ 21 এর সম্পর্ক হচ্ছে 1/টাউ 21, আর A32 এর সাথে সম্পর্ক হচ্ছে 1/টাউ 33। এটা কি আইনস্টাইন কোফিসিয়েন্ট। আর রোটা কি? রোটা হলো কি আমরা জানি স্পেকট্রাল ডেনসিটি, লেজার রেডিয়েশন এনার্জি ডেনসিটি। এই অবস্থায় আমরা যদি রেট ইকুয়েশন লেখার চেষ্টা করি, তাহলে প্রথম রেট ইকুয়েশন 3 নম্বর লেভেলের সাপেক্ষে, এই 3 নম্বর লেভেলে ইনপুট হিসেবে কি কি আসতেছে, এখান থেকে একটা যাচ্ছে না, আর বেরোচ্ছে কোনটা, দুইটা না? এটা কি বোঝা গেছে? যেমন ধরো আমরা যদি 3 নম্বর লেভেল চিন্তা করি, আর এখানে যদি ধরো মেটা লেভেল স্টেট থাকে একটা, আর এখানে যদি থাকে, তাহলে ইনপুট হিসাবে কি এখানে একটা ইনপুট হিসেবে আসতেছে না, অ্যাবজর্বেন্স, পাম্পিং করতেছে আমি এখান থেকে। আর এখান থেকে এইদিকে একটা ডিকে হচ্ছে, এইদিকে একটা ডিকে হচ্ছে, তাহলে দুইটা ডিকে হচ্ছে। তাহলে একটা কি বলতে পারি আমরা, এটাকে বলতে পারি ইনপুট হিসাবে, যেহেতু ইনকামিং পজিটিভ আমরা জানি, তাহলে ইনকামিং কে বলতেছে পজিটিভ। আর আউটগোয়িং কি এখান থেকে নিচে নামতেছে, তাহলে আমরা বলতে পারি N1 - 3। N3 লেভেলে সে যাচ্ছে, আউটগোয়িং 3 থেকে 2। বুঝে গেছে রেট ইকুয়েশন হিসেবে যেটা আসে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে হুম, আচ্ছা, সেকেন্ড লেভেলে কি হচ্ছে? সেকেন্ড লেভেলে দেখো, এখানে ইনকামিং হিসেবে কি আসতেছে, ইনকামিং হিসেবে আসতেছে তোমার, কোনো ইনকামিং হিসেবে আসতেছে A3 to N3, মানে A3 থেকে 2, মানে এখানে 3 নম্বর স্টেট না, এই 3 নম্বর স্টেট থেকে 2 নম্বর স্টেটে একটা আসবে। আর বের হয়ে যাচ্ছে কি থেকে, এখান থেকে বের হয়ে যাচ্ছে দুইটা, একটা হচ্ছে 2 থেকে 1 যাচ্ছে। আমরা আবার দেখি, আমরা 2 নম্বর স্টেটের ক্ষেত্রে চিন্তা করতেছি, 2 নম্বর স্টেটে এখান থেকে একটা ইনকামিং আসতেছে, আর এখান থেকে বের হয়ে যাচ্ছে দুইটা। দুইটা কেন? কারণ হচ্ছে তোমার স্পন্টেনিয়াস ইমিশন আর সিমুলেটেড ইমিশন। আর এখানে কি ছিল, 1 নম্বর এখানে আসতেছিল, আর এখান থেকে একটা একটা অ্যাবজর্বেন্স করতেছে, আর একটা রিফ্লেক্টেন্স হচ্ছে। আবার ছবিটা সুন্দর করে রাখি দেখি আমরা, আমাদের তিনটা স্টেট চিন্তা করছি, একটা স্টেট, একটা স্টেট, একটা স্টেট। প্রথম স্টেটে কি আসছে সেটা, এটাকে বলতেছি আমরা লেভেল 1, এটাকে বলছে লেভেল 2, এটাকে বলছে লেভেল 3। ঠিক আছে। লেভেল 1-এ এখান থেকে গ্রাউন্ড থেকে পাম্পিং করে একটা আসতেছে, ঠিক আছে। আর এখান থেকে একটা নিচে নামতেছে, যেটা লেভেল 3 তে যাচ্ছে, যেটাকে আমরা বলতে পারি লেভেল 3 তে আসছে না, লেভেল 3 তে আসতেছে না, সে আসতেছে হলো গিয়ে, আচ্ছা এইটুকু পর্যন্ত পাম্পিং স্টেটে একটা আসতেছে, আরেকটা আসতেছে লেভেল 3 থেকে 2। এই তো মাঝখানে একটা স্টেট আছে,
তো সেই জন্য আমরা কি বলতে পারি, ইনকামিং বলতে পারি N1 থেকে এত, আর আউটগোয়িং বলতেছি লেভেল 3 থেকে 2 N3। ঠিক আছে, লেভেল 3 থেকে 2 N3 বলতেছি আমরা। আচ্ছা, 2 নম্বরে কি আসতেছে, এখান থেকে একটা ইনকামিং আসতেছে আর আউটগোয়িং যাচ্ছে দুইটা, কেন? একটা স্পন্টেনিয়াস ইমিশন আর একটা স্টিমুলেটেড ইমিশন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ইনকামিং হিসেবে আসে যেটা কি লেভেল 3 থেকে 2 এ আসতেছে, 3 নম্বর লেভেল থেকে N3 থেকে আসতেছে। আর এখানে আউটগোয়িং যাচ্ছে দুইটা, কোথা থেকে যাচ্ছে? 3 থেকে। তাহলে আউটগোয়িং যাচ্ছে দুইটা, কি কি? N21 আর 21, একটা হচ্ছে স্পন্টেনিয়াস আর একটা স্টিমুলেটেড। কোন লেভেল থেকে যাচ্ছে? N2 থেকে। এই যে কোন লেভেল থেকে যাচ্ছে? N3 থেকে যাচ্ছে। বুঝা গেছে? এটা হচ্ছে লেভেল 3 এর জন্য, এটা লেভেল 2 এর জন্য। লেভেল 1 এর জন্য কি হবে? লেভেল 1 এ ইনকামিং কয়টা? ইনকামিং হচ্ছে তোমার দুইটা, আউটগোয়িং একটা। আমরা দেখি কি হয় লেভেল 1 এর জন্য বা গ্রাউন্ড লেভেলের জন্য। গ্রাউন্ড স্যার লেভেলের জন্য দেখো যে ইনকামিং, হ্যাঁ বলো। স্যার ওই আমাদেরকে যে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়েছেন সেখানে ওই সেকশনে এ আর বি সেকশনের অপশন নেই। কি নেই? স্যার এই সেকশন যে অপশনটা ওখানে সেকশন এ আর বি এর অপশন নেই, খালি সি আর ডি দেয়া। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এখন দাও। থ্যাংক ইউ স্যার। কি জানি বলতেছিলাম, লেভেল ওয়ান এর ক্ষেত্রে যদি আমরা গ্রাউন্ড স্টেট চিন্তা করি, তাহলে লেভেল 1 এর ক্ষেত্রে, গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে এটা যদি রেট ইকুয়েশন চিন্তা করি, তাহলে হচ্ছে তোমার রেট ইকুয়েশন আমরা আসতেছে এখান থেকে। ইনকামিং আসতেছে কয়টা? ইনকামিং আসতেছে দুইটা, লেভেল 2 থেকে 1 এবং লেভেল 2 থেকে 1। আর আউটগোয়িং যাচ্ছে কি, এখান থেকে অ্যাবজর্বেন্স বেড়ে যাচ্ছে একটা, সো মাইনাস এত। এটা হচ্ছে ইনকামিং আর এটা আউটগোয়িং। ঠিক আছে, তাহলে আমরা এইটা ইকুয়েশন লিখতেছি ফর N1 এর জন্য। এই ছবিটা এঁকে নাও যদি দরকার হয়, তাহলে এই ছবিটা এঁকে নাও। এখান থেকে একটা আসতেছে, এখান থেকে যাচ্ছে দুইটা। সরি, এখান থেকে এখানে। ঠিক আছে, আর এখান থেকে আউটগোয়িং যাচ্ছে দুইটা। এটা যদি 1, এটা যদি 2 হয়, এটা 3। আমরা যদি, সরি, এটা হচ্ছে থার্ড স্টেট, এটা হচ্ছে সেকেন্ড স্টেট, এটা স্টেবল স্টেট, আর এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেটে ইনপুট হিসেবে আসতেছে এই দুইটা, তাহলে আমরা বলতে পারি যে ইনকামিং দুইটা, একটা N2 থেকে আসতেছে, আরেকটা N2 থেকে আসতেছে। আর আউটগোয়িং যাচ্ছে কি N1 থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে N1 থেকে বের হয়ে যাচ্ছে, যে N1 থেকে বের হয়ে যাচ্ছে। আলটিমেটলি এটা N1 এর জন্য রেট ইকুয়েশন। ঠিক আছে, এইগুলা যদি আমরা কমপ্লিট সেট অফ রেট ইকুয়েশন দিই, তাহলে কমপ্লিট সেট অফ রেট ইকুয়েশন হচ্ছে এটা। N3 থেকে ইনকামিং আসতেছে N1 থেকে, আর N3 থেকে একটা আউটগোয়িং যাচ্ছে, 3 স্টেটে যাচ্ছে। 3 মানে থার্ড নাম্বার স্টেট থেকে সেকেন্ড স্টেটে যাচ্ছে। N2 তে কি আসে, থার্ড নাম্বার স্টেট থেকে সেকেন্ড স্টেটে একটা ইনকামিং আসতেছে, আর একটা আউটগোয়িং যাচ্ছে কি 2 থেকে 1 যাচ্ছে, 2 থেকে 1 যাচ্ছে N2 স্টেট থেকে। মানে যদি ফ্রেশ আমরা ছবিটা আঁকি, এই হলো ফ্রেশ ছবিটা। এটা হচ্ছে 3 নাম্বার স্টেট, এটা হচ্ছে 2 নাম্বার স্টেট, এটা হচ্ছে 1 নাম্বার স্টেট। এখান থেকে একটা ইলেকট্রন এদিকে যাচ্ছে, যেটা হলো অ্যাবজর্বেন্স স্টেট। এখান থেকে একটা ইলেকট্রন ডাউনলোড যাচ্ছে 3 নাম্বার স্টেট থেকে। এখান থেকে ইলেকট্রন দুটো ডাউনলোড যাচ্ছে, একটা হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশন, একটা স্টিমুলেটেড ইমিশন। তাহলে এই স্টেটের জন্য যদি আমরা 3 নাম্বার স্টেটের জন্য যদি ক্যালকুলেশন করি, তাহলে ইনকামিং হচ্ছে দুইটা। 3 নাম্বার স্টেটে ইনকামিং কটা আসতেছে? একটা আসতেছে, এই একটা ইনকামিং আসতেছে। WP N1 কোথা থেকে আসতেছে? N1 থেকে আসতেছে। আর চলে যাচ্ছে কোথায়? চলে যাচ্ছে 3 থেকে 2 যাচ্ছে, 3 থেকে 2 যাচ্ছে। কত নাম্বার স্টেট থেকে যাচ্ছে? 3 নাম্বার স্টেট থেকে যাচ্ছে। আচ্ছা, 2 নাম্বার স্টেটের জন্য যদি রেট ইকুয়েশন লিখি, তাহলে ইনকামিং কটা আছে? এই একটা ইনকামিং, তাহলে ইনকামিং আছে একটা। এই 3 থেকে 2 আসতেছে N3। আউটগোয়িং কয়টা? দুইটা, একটা হচ্ছে কি 2 1 থেকে রো নিউ, একটা হচ্ছে স্পন্টেনিয়াসের জন্য, একটা স্টিমুলেটের জন্য। ঠিক আছে, এই দুটোর যোগফল হচ্ছে N2। আর 1 নাম্বার স্টেটে কি এই স্টেটের জন্য ইনকামিং কি কি বলো দেখি? এই স্টেটে ইনকামিং হচ্ছে এই দুইটা, তাহলে মানে এই দুটা পজিটিভ হবে, এই যে পজিটিভ আছে। আর আউটগোয়িং বের হয়ে যাচ্ছে কোনটা? এই একটা। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে রেট ইকুয়েশন লেখার নিয়ম। তাহলে আমরা আলটিমেটলি এটাকে, এই 3টা রেট ইকুয়েশন লিখছি। পরীক্ষা যদি কোয়েশ্চেন আসে 3 লেভেল রেট ইকুয়েশন লেখো, দিজ আর 3 রেট ইকুয়েশনস, এইটুকু পর্যন্ত নর্মাল সেন্সে আমরা লিখবো।
এরপরে স্পেশালাইজেশন আছে। স্পেশালাইজেশন কিরকম? সিম্পলিফাইড রেট ইকুয়েশন। রেট ইকুয়েশনকে সিম্পলিফাইড করতেছি কিভাবে? সিন্স লেভেল পাম্প E3 হ্যাজ এ ভেরি শর্ট লাইফ টাইম, যদি টাউ টু ওয়ান মানে সেকেন্ড স্টেট থেকে ফার্স্ট স্টেটের আসার জন্য যে টাইম, সেকেন্ড স্টেট থেকে ফার্স্ট স্টেট, আমাদের থার্ড স্টেট, সেকেন্ড স্টেট, ফোর্থ স্টেট, সেকেন্ড স্টেট থেকে ফার্স্ট স্টেট আসতে যে টাইম লাগে সেটা মাচ মাচ হায়ার দেন সেকেন্ড স্টেট আসা। মানে এই যে এখান থেকে এখানে যে আসলো, এটা থেকে এইটার টাইম অনেক বেশি, যার কারণে N3 ইজ অলমোস্ট জিরো। N3 এর ভ্যালু অলমোস্ট জিরো। তাহলে মানে আমরা বলতে পারি A3 থেকে 2 যেটা আসতেছে সেটা অলমোস্ট ইকুয়ালস টু যেটা অ্যাবজর্বেন্স আছে সেটাই, এখান থেকে আসলে কোনো কিছু ডিকে করে না। সিম্পলিফাইড ইকুয়েশনটা আমরা লিখতে পারি অনেকটা এরকম। তখন আমরা সিম্পলিফাইড ইকুয়েশনটাকে লিখতে পারি অনেকটা এই প্যাটার্নের, যে N2 এর জন্য আসতেছে এটা, N1 এর জন্য এটা আসতেছে, আর N3 যেটা ছিল এটা শুধুমাত্র এটার উপরে ডিপেন্ডেন্ট। তাহলে ভেরি শর্ট, সিন্স লেভেল পাম্প ইজ এ ভেরি শর্ট লাইফ টাইম, তাহলে n ইকুয়ালস টু n1 প্লাস n2 প্লাস n3 ইজ ভেরি জিরো। তাহলে n2 এবং n1 এইটার উপরই আমরা সিম্পল কমন লেজার থিওরিটাকে বলতে পারি। আসলে n3 তেমন রেটের খুব একটা চেঞ্জ হয় না, যেহেতু n3 এর ভ্যালুটা অলমোস্ট প্রায় জিরোর কাছাকাছি। টাউটা কি? টাউটা হচ্ছে লাইফ টাইম। লাইফ টাইম মানে কি? লাইফ টাইম মানে হচ্ছে মিন ফ্রি টাইম। আচ্ছা, পপুলেশন ইনভার্সনের কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে টু লেভেল সিস্টেমে WP_N1 কি? পাম্প রেট acts independently on the laser transition. Since atoms are pumped each rapidly relaxing the metastable to E2, the lower laser state E1 is depleted until E2 is accomplished by population. মানে কি? মানে হচ্ছে এই যদি তিনটা লেভেল থাকে আমাদের, এখানে টু লেভেল সিস্টেমে কি ছিল? জাস্ট এখান থেকে যেত আর এখান থেকে আসতো, এর মাঝে কোনো কিছু ছিল না, যার কারণে আমরা এখানে পপুলেশন ইনভার্সন করতে পারতেছিলাম না। থ্রি লেভেল স্টেটে সেখানে যদি তোমার 20টা পাঠাও, 10টা এখানে যাবে আর বাকি 10টা এখান থেকে যাবে, তার মানে প্রথমবারে সে 10টা ফেরত পাঠাতে পারবে না, সর্বোচ্চ সে 10টা পাঠাতে পারবে, মানে দুই ভাগে ভাগ করে ফেলতেছি, ফেরত পাঠানোর চার্জটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলতেছি। যার কারণে আমরা বলতে পারি পাম্পিং রেট সবসময় সিমুলেশন রেটের থেকে বেশি, যার কারণে আমরা তিনটা স্টেটে ভাগ করেছি। তো when the pumping rate exceeds the total decay rate from the metastable state, যার ফলে আমরা বলতে পারি N2 is always higher than N1। কারণ এখানে দেখো, এখান থেকে যখন এটা যদি N2 হয়ে থাকে, এখান থেকে আগে থেকে আসতেছে, মানে আগে এখানে N3 থেকে আসতেছে প্লাস আবার N2 থেকে আসতেছে, যার কারণে অলওয়েজ পাম্পিং রেট ইজ হায়ার দেন 2-1 এবং 2-1, মানে অ্যাবজর্পশন রেটের থেকে বেশি থাকে। যার কারণে আমরা যদি কোনো লেজার তৈরি করতে পারি তার ক্ষেত্রে সবচেয়ে ইউনিট সেল হচ্ছে 3 লেভেল লেজার। কারণ 3 লেভেল লেজারের কারণে আমরা তখন ইজিলি পাম্পিং রেট এক্সিডস দ্য টোটাল ডিকে রেট। WP ইজ গ্রেটার দেন ইউপি প্লাস এত, যার কারণে আমরা বলতে পারি যে লেবার 3 লেভেল স্টেটে সম্ভব, 2 লেভেল স্টেটে সম্ভব না, কারণ পাম্পিং রেটের আর অ্যাবজর্পশন রেটটা সেম থাকে না। সেম থাকে, মানে ম্যাক্সিমাইজ কখনো হতে পারে না, সেম হতে পারে সর্বোচ্চ, কিন্তু এখানে আমরা এটাকে অবশ্যই বাড়াতে পারি। ঠিক আছে, তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ থিওরিটিক্যাল জিনিস জানার জন্য, যে পপুলেশন ইনভার্সন কন্ডিশন অনলি ওয়ার্ক ফর 3 লেভেল স্টেটিং, কারণ WP বা পাম্পিং রেট ইজ হায়ার দেন দ্য ডিকে রেট বিকজ অফ মেটাস্টেবল স্টেট। এটারই টোটাল ব্যাখ্যাটা আমরা এখানে দিয়েছি যে কিভাবে করা যেতে পারে, যে আমাদের এখান থেকে উঠতেছে মেটাস্টেবল স্টেট হচ্ছে, তারপর যে এই জায়গাটা আমরা বলতে পারি যে ইকুয়েশন গুলো, রেট লেভেল ইকুয়েশন কি কি আছে, সিম্পলিফাইড করলে কিরকম আসে, তারপর পপুলেশন ইনভার্সনের জন্য কি আসে, এটার ট্রানজিশন স্টেটটা কিরকম। যেমন ট্রানজিশন স্টেটটা যদি আমরা দেখি 1 থেকে 3-এ যাচ্ছে, তাহলে অপটিক্যাল পাম্পিং হচ্ছে লেভেল 1 থেকে লেভেল 3, 3 থেকে 2-এ আসতেছে, তাহলে কি থেকে 2, তারপর স্টিমুলেটেড ইমিশন 2টা হচ্ছে 2 থেকে 2টা আসতেছে 1 পর্যন্ত যাচ্ছে। অনেক ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। আর এক স্টেডি স্টেট পজিশনে আমরা বলতে পারি যে দেখো কি করতেছি, কনসেন্ট্রেশন যখন পাম্পিং রেট আস্তে আস্তে বাড়াতে 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 N2 এর ভ্যালু যখন মেটাস্টেবল স্টেটে বেশি হয়ে থাকে, গ্রাউন্ড লেভেলের পরিমাণ কমতেছে, যতই N2 এর পাম্পিং বাড়াচ্ছ গ্রাউন্ড লেভেলের পরিমাণ কমতেছে। একটা পর্যায়ে যখন দেখা যাবে যে একটা নির্দিষ্ট পাম্পিং এর কারণে N2 এর ভ্যালু বেড়ে যায়, তখন আমরা বলতে পারি এখানে পপুলেশন ইনভার্সন হচ্ছে। তো লেজিং অ্যাকশন ইজ পসিবল। যতক্ষণ পর্যন্ত N2 তে আমরা যে এখানে পাম্পিং করতেছি, আমি যে অপটিক্যাল পাম্পিং করতেছি, যার কারণে এখানে ধরো 100টা আছে, এখানে 0টা আছে, যদি অপটিক্যাল পাম্পিং করি তাহলে এখানে কমতে থাকবে না, এখানে বাড়তে থাকবে। আবার এখান থেকে ডিকে করতেছে, এখন ডিকের হার যদি কম হয় তাহলে এখানে যত পরিমাণে দ্রুত কমতে থাকবে তত দ্রুত পরিমাণে এটা বাড়তে থাকবে না। এটাই দেখানো হচ্ছে এখানে। ধরো আমি এখান থেকে এখানে 100টা থেকে বাড়াচ্ছি, বাড়ালে কি হবে, এদিকে পাম্পিং এর পরিমাণ বাড়বে আর এটার পরিমাণ কমতে থাকবে। একটা পর্যায়ে এসে এটার পরিমাণের থেকে বেশি হয়ে যাবে, তখনই কি হবে, মেটাস্টেবল স্টেট থেকে আমরা সেটা লেজিং কন্ডিশনে চলে আসতে পারবো। ঠিক আছে, তো এটা মোটামুটি ভাবে টোটাল 3 লেভেল লেজার সিস্টেমের ব্যাখ্যাটা দেয় এখানে।
এটারই কন্টিনিউশন। এখানে একটা স্লাইড মিস গেছে, আমি আপডেট করে দিব আর কি। এখানে একটা কন্ডিশনে যদি আসে, আগের যে কন্ডিশন প্রুফ করছো সেখান থেকে এর কন্টিনিউশন হলে ডিডিটি অফ n2 ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা n2 সমান সমান এটা লিখতে পারি। এবার যদি পপুলেশন ইনভার্সনকে যদি আমরা অ্যাপ্লাই করি, মানে n ইকুয়াল টু n1 প্লাস n2, তাহলে n2 সমান সমান আমরা পাচ্ছি এই ভ্যালুটা। তাহলে এখানে আমরা n1 এবং n2 এর ইকুয়েশনটা এভাবে লিখতে পারি। এই অবস্থায় যদি পপুলেশন ইনভার্সন n2 থেকে n1 বড় হয়ে গেলে এটাকে ভাগ করে যদি পাই আমরা, তাহলে আমরা বলতে পারি এটা এটা থেকে বড়। উভয় পক্ষকে ক্যান্সেল করে দেওয়ার মাধ্যমে আমরা পাম্পিং রেট থ্রেশহোল্ড, এই পরিমাণ পাম্প করতে হবে তোমার থ্রেশহোল্ড পাওয়ার জন্য, এটাকে বলা হয় পাম্পিং রেট। পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসতে পারে থ্রেশহোল্ড পাম্পিং রেট প্রুফ করো। থ্রেশহোল্ড পাম্পিং রেটের এটা হলো ইকুয়েশন। এটা নিয়ে থ্রেশহোল্ড পাম্পিং রেট আর পাওয়ার কি দরকার, পাওয়ার সমান সমান হচ্ছে ইচ পাম্পের জন্য এইচপিউ পরিমাণ এনার্জির প্রয়োজন হবে। তাহলে টোটাল পাম্পের জন্য কি হবে, এটাকে গুণ করে দিচ্ছি, ডব্লিউপি ক্যাপিটাল এন, ক্যাপিটাল হচ্ছে অ্যাক্টিভ আয়ন ডেনসিটি, এইচপিউ ইন্টু ভি, ভি হচ্ছে তোমার টোটাল ভলিউম, মানে পাওয়ার হচ্ছে ভলিউম দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে একটার জন্য যদি এত হয়, ভি ভলিউমের জন্য কি হবে, টোটালটা হবে, এবং এন সংখ্যক থাকলে কি হবে, এন দিয়ে গুণ করে দেবো। আর এটা ডব্লিউপি হচ্ছে তোমার পাম্পিং পাওয়ার। তাহলে ডব্লিউপি ইকুয়ালস টু 1/WTH ইকুয়ালস টু 1/টাউ, এটা আমরা প্রুফ করে আসছিলাম, যে এখানে বলছিলাম যে এটার ভ্যালু যদি থেকে বড় হয়, আমরা ধরে নিলাম থ্রেশহোল্ড, কারণ এটা যদি সমান, তাহলে এটা থ্রেশহোল্ড অবস্থায় থাকে, তাহলে পাম্পিং পাওয়ার হচ্ছে এটা। তার পরীক্ষায় হয় এটা আসতে পারে অথবা এটা আসতে পারে, থ্রেশহোল্ড পাম্পিং রেট কত এবং সেখান থেকে থ্রেশহোল্ড পাম্পিং পাওয়ার বের করো ফর থ্রি লেভেল লেজার সিস্টেম। একটা থ্রি লেভেল লেজার সিস্টেমের ক্ষেত্রে পাম্পিং পাওয়ার এবং পাম্পিং রেট বের করা। ঠিক আছে, আজকে কি আর দেখবা? আচ্ছা, এই জিনিসটা একটু বেসিক কনসেপ্টটা বুঝাই দিয়ে যাই। এটাকে বলা হয়, এটাকে, আচ্ছা বুঝলাম লেজার কেন হয়, লেজারের কনসেপ্টটা কেন হয়। এখন এই কনসেপ্টটা যেটা হয় সেটা হচ্ছে অনেকটা এরকম, যে এখানে যদি একটা ক্যাভিটি তৈরি করতে পারো তুমি, যে ক্যাভিটির মাঝখানে যদি তিনটা লেভেল তৈরি করতে পারো, তাহলে এখান থেকে যে লেজার তৈরি হচ্ছে, সে আরেকটা লেজারকে আঘাত করার মাধ্যমে বা কোলাইড করার মাধ্যমে মাল্টিপল লেজার তৈরি করতেছে। যেমন এখান থেকে সে লেজার তৈরি করলো, বা এখান থেকে একটা ফোটন তৈরি করলো, এই ফোটনটা সে কি করবে, আরেকটা ফোটনকে আঘাত করবে, আঘাত করার পর মাল্টিপল ফোটন জেনারেট হবে, এখান থেকে মাল্টিপল ফোটন, এই দুটো আবার আরো দুটো ফোটনকে জেনারেট করবে, তো এখান থেকে মাল্টিপল লেভেল অফ ফোটন তৈরি হচ্ছে। এখন এখানে যদি একটা গ্লাস দিয়ে দাও, এখানে যদি গ্লাস দিয়ে দাও, এই ফোটন গুলো এখানে এখানে কি হবে, এখানে আঘাত পেয়ে কি হবে, রিফ্লেকশন হবে না? এখানে রিফ্লেকশন হয়ে এইটুকের মধ্যে সে মুভ করতে থাকবে। এইটুকের মধ্যে যখন সে মুভ করতে থাকবে, তার মানে কি কনসেন্ট্রেশন অনেক বেশি হবে। এই যে ভাগ করে ফেললাম, এটাকে বলা হয় থাকে ক্যাভিটি, ইটালন। আরেক নাম হচ্ছে ইটালন বা ক্যাভিটি। এটা কেন করা হয়, যাতে করে আমাদের কনসেন্ট্রেশন অফ ফোটন সবচেয়ে বেশি থাকে, কনসেন্ট্রেশন অফ ফোটন বেশি থাকে। এখন এখান থেকে আমাদের প্রুফ করতে হবে যে আমাদের থ্রেশহোল্ড, তার মানে কি, লেজার কখন হবে, যখন অপটিক্যাল গেইন হবে। অপটিক্যাল গেইন কাকে বলতেছি, যেমন ধরো এটা যদি একটা লেজার হয়, কখন লেজার হবে, যদি আমরা জানি যে এটার কনসেন্ট্রেশন ওটার কনসেন্ট্রেশনের থেকে বেশি হয়, অনলি দেন দ্যাট বিকামস এ লেজার। তাহলে থ্রেশহোল্ড গেইন যখন আমি পাবো, তখনই আমাদের কি হয়ে থাকবে, অপটিক্যাল গেইন হবে। কারণ এখানে কি হতে পারে, দুইটা জিনিস হতে পারে, একটা হতে পারে এদিকে যদি ইটালন থাকে, এখান থেকে ধরো লেজার একটা জেনারেট হয়, এইদিকে যাওয়ার পর আবার সে ব্যাক করে এদিকে আসতেছে, তাই না, এখান থেকে একটা লেজার জেনারেট হয়, এখানে ব্যাক করে আবার এখানে ব্যাক টু ফোর্থ হতে আছে। এটা ডিস্টেন্স যদি এল হয়ে থাকে, তাহলে আমাদের এই যে ব্যাক করে আসতেছে, তখন যদি এটা কনস্ট্রাকটিভ হয়, অনলি দেন তার অপটিক্যাল গেইনের পরে এখানে দুইটা জিনিস হতে পারে, একটা হতে পারে গেইন হতে পারে, আর একটা হতে পারে কি, মিররের ট্রান্সমিশন লস হতে পারে। ওভারঅল যদি গেইন এবং ট্রান্সমিশন লসের যোগফল যদি গ্রেটার দেন এত হয়, গেইনের ভ্যালু যদি লস এবং মানে গেইন এবং লসের যোগফলের থেকে বড় হয়, অনলি দেন লেজার ক্যান বি ডান। আমরা প্রথমে ধরে নিলাম দুটো সমান, এই অবস্থায় এটা থ্রেশহোল্ড গেইন বের করতেছি আমরা। ঠিক আছে, তা আজকে এইটুকুই থাক, আমরা নেক্সট ক্লাসে বা অফলাইন ক্লাসে আমরা এটা প্রুফটা দেখবো, এটা কিভাবে আমরা এটা বের করতে পারি। ঠিক আছে, এটা প্রুফটা দেখবো যে কিভাবে প্রমাণ, তোমরা বাসায় একটু দেখে নিও যে প্রুফটা কিভাবে আসে, খুব কঠিন না। তারপরেও যদি আমরা নেক্সট ক্লাসে বলবো যে ব্যাখ্যা, আমি যতটুকু পারছি কমায় নেওয়ার চেষ্টা করছি, কারণ এই প্রুফ গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আগের ক্লাস নোটে অনেকগুলো এলোমেলো ছিল, তো এখন যেটা করছি আমরা মোটামুটি ভাবে একটু গুছাই নিয়ে আসার চেষ্টা করছি। এখানে এই যে পার্ট ওয়ান, এই পার্ট ওয়ান থেকে এক সেট কোয়েশ্চেন অবশ্যই থাকবে ফাইনাল এক্সামে। ঠিক আছে, সো পার্ট ওয়ান ওভাবেই পড়বা যাতে এক সেট অঙ্ক সহ এক সেট কোয়েশ্চেন মোটামুটি থাকে। ঠিক আছে, আজকে আমরা এটুকুই থাকি, হ্যাঁ। নেক্সট আমরা এখান থেকে শুরু করবো থ্রেশহোল্ড গেইন এর ডেরিভেশন কিভাবে বের করা যায়।
কোনো কোয়েশ্চেন আজকে? বুঝা গেছে? এক্সেট কোশ্চেন কি এই স্লাইড থেকে বলছেন? এই এই স্লাইড না, হ্যাঁ এই স্লাইড থেকে, মানে পার্ট 1 থেকে এক সেট কোয়েশ্চেন থাকবে। এক সেট মানে হচ্ছে তোমার ধরো একটা অঙ্ক থাকবে প্লাস দুটো কোয়েশ্চেন থাকবে। লেজার থেকে 2 সেট কোয়েশ্চেন হয়, এই এক সেট কোয়েশ্চেন এই স্লাইড থেকে থাকে, আর বাকি দুটো হলো পার্ট বি নামে। পার্ট বি থেকে 2 সেট আরেক সেট কোয়েশ্চেন থাকবে। এলএডি থেকে 2 সেট কোয়েশ্চেন থাকে। এই হলো 4 সেট কোয়েশ্চেন ফাইনাল এক্সামে থাকে। তোমাদের কুইজ নেক্সট বৃহস্পতিবার বলেছে তাই না? জি জি স্যার। স্যার। ঠিক আছে, তাহলে আজকে এইটুকু পর্যন্তই থাক। হ্যাঁ, জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।